হ্যাঁ বন্ধুরা, আজকের আবার আপনাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম। অ্যাকুইট কেস নিয়ে সবাই ফোনেও আমাকে বলছে দিতে, কিন্তু সত্যি কথা বলতে কি, আমি অ্যাকুইট কেস প্রচুরই দেখি, কিন্তু বললাম যে পেশেন্টরা এত কষ্টের মধ্যে আসে, কান্নাকাটি করে, যার জন্য অ্যাকুইট কেসটা আমি দিতে পারি না। আজকের আমি একটা অ্যাকুইট কেস দিয়েছি, একটু আপনাদের সঙ্গে আলোচনা করি। এগুলো শুনলেও আমরা কিছু শিখতে পারবো, সবাই মিলে আলোচনা করি আমরা। বাচ্চা ছেলে, হয়তো যদি পরে আসে আপনাকে দেখাবো। 7 বছর বয়স, জ্বরটা টেম্পারেচার দেখলাম 2-এর উপর জ্বর দেখলাম। এবার বললাম সব আমি যেমনভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ, জল পিপাসা কেমন, বললো নর্মাল আছে। জ্বরটা আসছে কখন বললো যে ম্যাডাম পরশু দিন থেকে নাক দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল পড়ছিল, নাক দিয়ে জল পড়াটা বন্ধ হওয়ার পর থেকে 12টার সময় জ্বরটা এসছে। তারপরে অ্যাগ্রাভেশন টাইপটা বলতে পারবেন। বললো 4টে থেকে 102-এর উপরে জ্বর। আর কি, আর ভীষণ কথা বলছে। ওর এইটা একটা সিমটম, জ্বর হলেই ভীষণ কথা বলে, জল পিপাসা নর্মাল, ভীষণ কথা বলে, আর সন্ধ্যার সময় জ্বরটা বাড়ছে। এই ওষুধ দিলাম আমি কি? এটা হলো আপনাদের কাছে প্রশ্ন আমি রাখলাম, কি ওষুধ দিলাম? আমার মনে হয় পেশেন্ট খুবই ভালো থাকবে। এই একটা। আর আমার একটা, আপনারা বলবেন। আর এর আগের দিন আমি কি মামসে ওষুধটা দিয়েছি সেটাও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আর আমার একটা, আমি একটা কেস বলি। আপনারা তো অ্যাকুইট কেস তো সবসময় মানবিকতার খাতিরে দেখানো যায় না। কাঁদছে, পেশেন্ট এসছে, অস্বস্তি বোধ, কী করে ভিডিও করি? যার জন্যে পেশেন্ট আমি কিভাবে দিচ্ছি ওষুধ আপনাদের সঙ্গে আমরা একটু আলোচনা করি, আমরা গল্পের মতন আমরা করি, তাহলে সবাই জানতে পারবো কে কী মেডিসিন দিই। আমার সমস্যার কথা বলি। আমার দুর্গাপূজা থেকে হোর্সনেস চলছে, মানে স্বরভঙ্গ চলছে, গলা ভাঙা কিন্তু নয়, স্বরভঙ্গ। যেহেতু আমরা ডক্টর, আমরা একটু কথাগুলো এখন আস্তে আস্তে আমাদের নর্মাল, আমরা অন্যরকম কথাগুলো, সেই স্বাভাবিক কথাগুলো বলবো না। আচ্ছা, তাহলে দুর্গাপূজার থেকে আমার একটা হোর্সনেস চলছে, সঙ্গে মাইল্ড টেম্পারেচার চলছে কিন্তু। তা খাওয়া দাওয়া, ব্যায়াম, ইমিউনিটি পাওয়ার, ওই জন্য আমি আর খুব একটা সিরিয়াস হলাম না, ভাবলাম যে কমেই যাবে। কালী পুজোর আগে বন্ধুরা ভীষণ মানে হোর্সনেস, গলা দিয়ে আওয়াজে বেরোচ্ছে না, সঙ্গে সঙ্গে অবস্ট্রাকশন, নাকটা অবস্ট্রাকশন ছিল কিন্তু নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছিলাম, শ্বাসকষ্ট হচ্ছে, মানে র্যাটলিং আর হুইজলিং সাউন্ড হচ্ছে। হুইজলিং সাউন্ড বলতে বাসি যাও না, মানে স্পঞ্জিয়ায় যে ওইরকম। আর বুকের মধ্যে একটা র্যাটলিং, ঘর 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 করে আওয়াজ হচ্ছে। তো অবস্থা খুবই খারাপ, নিঃশ্বাস নিতে পারছি না, হাঁটাচলা করতে পারছি না, যা পরিস্থিতি, মানে আমার হসপিটালে যাওয়ার মতনই অবস্থা, অ্যাডমিশন হওয়ার মতন অবস্থা। প্রথম দিয়ে হয়তো সিরিয়াস হলে এতটা হতো না। এবার আমাকে তো একটা ওষুধ নিতে হবে, আমার তো কিছু একটা করতে হবে, নাহলে তো অবস্থা খুবই খারাপ, মানে চলাফেরা করাই আমার দুষ্কর হয়ে যাচ্ছে। আর গলা দিয়ে তো আওয়াজ বেরোচ্ছে, কালী পুজোর আগে তো গলা দিয়ে আওয়াজ নেই, মানে ভীষণ কষ্ট। আর গলা যদিও কথা বলছি, সে আমি বলছি না, একটা ছেলে বলছে না, মেয়ে বলছে, বোঝা যাচ্ছে না। এবার আমি ভালো করে ফলো করলাম, গলার শটটা যে বসে গেছে, সকালে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে, আর সন্ধ্যার সময় হচ্ছে। ঘুম থেকে ওঠার পরে সারা দিনই থাকছে, বেশি হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে, কিছুক্ষণ পরে একটু কমছে। মানে কি, গলার যে স্বরভঙ্গটা ওই চলছে, কিন্তু তুলনামূলক বেশি হচ্ছে যে সকালে ঘুম থেকে ওঠার পরে। আর সন্ধ্যার পর তখন তো কথা বলাই যাচ্ছে না, আর গলায় অস্বাভাবিক, দিকে 3 দিন গলার ব্যথাটাও অস্বাভাবিক বেড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, সকালে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে, সন্ধ্যায় হচ্ছে। আর কি, গলায় যে এই যে হোর্সনেস, মানে গলায় ব্যথাটা বা স্বরভঙ্গটা কি হচ্ছে, বা এই যে গলায় যে অস্বাভাবিক যে পেইনটা, এটা একটু মিউকাস স্পুটাম উঠলে, কিংবা এক্সপেক্টোরেশন উঠলে, বা যেটা বাংলা কথা চলতে কথা বলে কপ উঠলে করলে একটু উঠে, কিন্তু উঠছে না, উঠাতে পারছি না, কিন্তু এত কষ্ট হচ্ছে। এইবার আমি ভালো করে, এবার কেস টেকিং যেমন সবার, যেমন আমারও তো একই সেমই কেস টেকিং হবে।
সকালে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে, সন্ধ্যায় হচ্ছে, স্পুটামে একটু উঠলে রিলিফ হচ্ছে। এইবার দেখলাম যে গলায় যে ব্যথাটা, ঠান্ডা জল গরম জল কোনটা খেলে রিলিফ হচ্ছে। আমি একবার গরম জল খাচ্ছি, একবার ঠান্ডা জল খাচ্ছি, দুটোতেই আমার রিলিফ হচ্ছে। আমি বুঝতে পারছি না যে কোনটা রিলিফ। তাহলে কি এমএস যাব, মানে মার্কসলে যাব? কিন্তু মার্কসলে যে জল পিপাসা অনেক বেশি থাকে, আমার তো জল পিপাসা সেরকম নেই, জল খেতেও ইচ্ছা করছে না। আচ্ছা, মার্কসলে জিভটা ফেলেভি থাকে, লালা বেরোয়, সেসব কিছু নেই, প্রস্রাব পায়খানা গন্ধ সেসব কিছু পাচ্ছি না, দিতে পারছি না। এখন আমি সেটা অন্যদিকে আমি কি করলাম, যেহেতু সকালে সন্ধ্যায় গলা ভাঙাটা বেশি হচ্ছে, স্পুটাম একটু রিলিফ হচ্ছে, ঠান্ডা জল গরম জল দুটোই রিলিফ, আমি গরম জলে ধরলাম, আর নাকটা হালকা অবস্ট্রাকশন চলছে, আমি হিপার সালফার 30 ml খেলাম। 30 ml 7টা ডোজ হলো, কোনো ইমপ্রুভমেন্ট নেই, কোনো ইমপ্রুভমেন্টই নেই। রাগে সারা পুজো থেকে কালী পুজোর মধ্যে কোনো আমি কোল্ড ফুড কিছুই খাইনি, কোনো কিচ্ছু এনে সবাই খাচ্ছে, আমি শুধু দেখছি। কারণ হচ্ছে আমার গলার মধ্যে আমার খেলে একটু সমস্যা হয় ঠান্ডা খাবারটা খেলে, তার জন্যে ওটা পুরো বাদের খাতায় রেখে দিয়েছি। তো দেখলাম যতই আমি গলাটাকে যতটাই আমি ঠিক রাখার চেষ্টা করছি তো হয়নি। ফ্রিজে রাগে আমি ফ্রিজের দই খেলাম, তার রাগটাই আমার সাকসেস হলো জীবনে। ফ্রিজে যে ঠান্ডা দইটা, মানে দইটা মানে অনেক দিন ধরে রয়েছে, ঠান্ডা অনেকটা হয়েছে, 1.5-2 ঘন্টার মধ্যে গলায় ব্যথাটা কমে গেল, আর যে গলার যে স্বরভঙ্গটা অনেকটা রিলিফ হলো। তাহলে এইবার আমি বুঝে গেলাম ঠান্ডা গরম জলের মধ্যে ঠান্ডায় রিলিফ। তাহলে ঠান্ডায় রিলিফ হচ্ছে, সকাল সন্ধ্যায় আমার গলার হোর্সনেসটা বাড়ছে, আর স্পুটামে রিলিফ হচ্ছে। আমি ফসফরাস খাওয়া আরম্ভ করলাম 0/1 100 ml, আমি 0/1টা বানিয়ে নিলাম। সকাল দুপুর বিকাল রাতে 4 বার করে 2 দিন খাওয়ার পরে গলার যে হোর্সনেস বা স্বরভঙ্গটা 80% কমে গেল, কিন্তু গলার ব্যথাটাও অনেকটা কমে গেল, কিন্তু সমস্যা কোথা হলো, ও দুটো কমে গিয়ে নাক আমার এমন অবস্ট্রাকশন হলো, নিঃশ্বাস নিতে পারছি না, মুখ দিয়ে সারা দিন রাত্রি নিয়ে যাচ্ছি সমানে, আর বুকের মধ্যে তো একটা র্যাটলিং আর হুইজলিং সাউন্ড তো হয়েই যাচ্ছে, সন্ধ্যার সময় বাড়ছে। এইবার আমি ভালোভাবে আবার ঠান্ডা জল গরম জল খেলাম, কিন্তু এইবার একদম কনফার্ম হলাম কি হলো, গরম জলে আমার যে গলায় যে একটু ব্যথাটা বা ঠান্ডা যে নাকটা অবস্ট্রাকশনটা, গরম জলটা খেলে, বারবার চা খেলে বা কোনো গরম জলটা খেলে রিলিফ হচ্ছে। এইবার আমি কি করলাম, হিপার সালফার খেলাম, হিপার সালফার 30 খেলাম, 200 খেলাম, কিছুটা রিলিফ হলো, কিন্তু পার্মানেন্ট কিওর আমার হচ্ছে না। এইবার আমরা জানি ওয়েল সিলেক্টেড রেমেডি ফেইলিওর হবে, তখন আমরা সালফার, সরিনাম, কোস্টিকাম, কার্বোভেজ এগুলো দিলে ভালো থাকে, কিন্তু আমি ওই দিকে গেলাম না, আমি একটু অন্যরকম সিস্টেমে করলাম। আমি দেখলাম আমার 1.5-2 বছর ধরে অল্পতে ঠান্ডা লাগার প্রবলেম, যার জন্য আমি ফ্রিজের খাবার কিছু খাই না। একটু বেশি স্নান করলে, বৃষ্টিতে ভেজে দেখলাম বেশ নাকটা অবস্ট্রাকশান, শীত ভাব আমার 1.5-2 বছর ধরে চলছে, কিন্তু আমার আগে এরকম ছিল না। এবার আমি আমার বংশে গেলাম, দেখলাম টিবি আছে, মাংস খেতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, আমি টিউবার খেলাম 2টো ডোজ খেলাম, 1M 2টো ডোজ খেলাম, ব্যাস মিরাকল রেজাল্ট। মোটামুটি এখন ঠিকই আছি, আর এক্সপেকটেশন বা আমার কফটা উঠে যাওয়ায় আমি অনেকটা ভালো আছি, অনেক ভালো আছি, শ্বাসকষ্টটা এখন কমে গেছে। তাহলে অ্যাকিউট কেসে বারবার করে ওষুধ চেঞ্জ হতে পারে, আমি আজকের খেলাম, কালকে যদি দেখি অন্য সিমটম, তাহলে আমি অন্য সিমটম করতে পারি, কিন্তু আমি খুব একটা লাগে না আমার অ্যাকিউট কেসে, মোটামুটি একটা ওষুধ দিলে মোটামুটি সিলেক্ট হয়ে যায়, মোটামুটি পেশেন্ট ভালো থাকে। এইবার আমরা যে মামসের ক্ষেত্রে আমরা কী মেডিসিন দিলাম আমি সেটা আপনাদের আমি বলতে বলেছিলাম। এইবার আমরা 3-4 জন যদি আমরা ডক্টর আমরা কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট করি, হোমিওপ্যাথির ক্ষেত্রে, অ্যালোপ্যাথি মডার্ন ট্রিটমেন্টই করতে নয়, তাহলে কি হবে, আমরা 4 জনই ডক্টর কী করব, সেম মেডিসিনও প্রেসক্রিপশন করতে পারি, বা যার যার অ্যাঙ্গেলে শেষে সেই প্রেসক্রিপশন অন্য মেডিসিন আমরা দিতে পারি। এইবার আমার এক বন্ধু বলেছেন হিপার সালফার অবশ্যই হতে পারে, কারণ হচ্ছে খুব সেন্সিটিভ ছিল, ধরতে পারছিলাম জায়গাটা, আর গরমে রিলিফ ছিল, হিপার সালফার হলেই হতে পারে। আর একজন বন্ধু বলল মার্ক পোডো আয়োড দুর্দান্ত মামসের ক্ষেত্রে, টনসিলের ক্ষেত্রে ভীষণ কাজ করে, মানে
কুইকসিলভার, এইচজি মানে পারদ। মেন সাবস্টেন্স হচ্ছে পারদ, তার সঙ্গে অ্যাড করছে মানে মেন হচ্ছে সাবস্টেন্স হচ্ছে মৌল হচ্ছে পারদ। পারদের সঙ্গে আয়োডিন ক্লোরাইড মিশে যৌগতে তৈরি হয়। তাহলে মার্ক পোডোআয়োড, মার্ক বিন আয়োড, আমি কীভাবে মনে রাখি? মার্ক পোডোআয়োড, মার্ক বিন মানে বাঁ দিকে, মার্ক বিনটা হলে বাঁ দিকে হবে, বাঁ দিকের কোনো ইনফেকশান হলে বাঁ দিকে, আর মার্ক পোডো মানে ডান দিকে। কিন্তু মার্ক পোডোআয়োড ঠিকই আছে, কিন্তু যেহেতু মার্কসল থেকে মেন মৌল হচ্ছে মার্কসল, তাই মানে পারদ, তাহলে মার্কসলের সিমটমটা আপনাদের লাগবে। মার্কসলের সিমটম কি জানি? জিভটা লালা থাকে বা স্যালাইভা থাকে, ইনডেন্টেড টিথ থাকে, জলপিঁপড়া থাকে, মুখে স্মেল থাকে। আমি মার্কসল দিয়ে আমি মামস অনেক সারিয়েছি, মার্কসল, মার্ক পোডোআয়োড, মার্ক বিন আয়োড, যে আমার বন্ধু বলেছে সে কিন্তু খারাপ বলেনি। তাহলে ডান দিকের ক্ষেত্রে কিন্তু জলপিপাসা নর্মাল ছিল, মুখে অপেন্সিভ, আমি তো মুখ তো দেখতেই পারলাম না, কেন মামস হলে মুখ হাঁ করা যায় না, কেন এই জায়গাটা প্যাট্রিক গ্ল্যান্ডটা যেহেতু হয় খুলে যায়, দেখা যায় না, হাঁ করতে পারে না পেশেন্ট। তাহলে মার্ক পোডোআয়োডটা মার্কসলের সিমটম না থাকলে আমরা দিতে পারবো না। আর একটা দিয়েছি আমরা ব্লেডোনা, আমি ব্লেডোনাই দিয়েছি। কনজেশন ছিল, জলপিপাসা নর্মাল ছিল, গরমের রিলিফ ছিল, রাইট সাইডে ছিল। পেশেন্ট খুবই ভালো আছে, আমি ছোটোবেলার থেকে দেখাই, ও কোথাও যাবে না, আমার কাছেই থাকবে, আসলে আবার আপনাদের আসে ফলো আপ কেস দেখাতেও পারো, ভালো আছে, ফোন করেছে পরের দিনই জ্বর ছিল, তারপর দিন। কিন্তু একটা কথা বন্ধুরা, অ্যাকিউট কেস কিন্তু অনেক সময় কী হয়, অনেকে বলে ম্যাডাম প্যারাসিটামল খেলাম সেরে গেল, সারেনি। ওটা প্যারাসিটামল খেলেও সারতো, না খেলেও সারতো। আর প্যারাসিটামল কোনো ওষুধই না, ওটা জাস্ট টেম্পারেচারটা কমায়, কিচ্ছু কাজ করে না। আর জ্বর যে বা আমাদের যে শরীরের তাপমাত্রা, ওটা কোনো রোগ না, একটা রোগের লক্ষণ। তাহলে আমাদের অ্যাকিউট কেসটা কী করতে হবে? খুব সিনসিয়ারভাবে সারাতে হবে। ক্রনিক কেস হলে আমরা 5 জন ডাক্তার 5 রকম ওষুধ দিলাম, কিছু পার্সিয়াল সিমিলিমাম হবে, সারবে পেশেন্ট, ঠিক আছে, মানা যাবে। অ্যাকিউট কেসে যদি পুরো সিমিলিমাম না হয়, সে সারবেই না। এমনকি যদি পেশেন্ট যদি ম্যালট্রিটেড হয়, কিন্তু এক্সপায়ারও হয়ে যেতে পারে। এই যে মামস, এতে যে ভাইরাল একটা ফিভার, সাংঘাতিক ডিজিজ, এটা যদি আপনি না সারাতে পারেন, যেই পেশেন্ট হবে তার জীবন পুরো দুর্বিষহ হয়ে যাব। কী হবে? স্টেরিলিটি, বাচ্চা হবে না, ম্যাস্টাইটিস হতে পারে, মেনিনজাইটিস হতে পারে, টনসিলাইটিস হতে পারে, নেফ্রাইটিস হতে পারে। মানে মামস হচ্ছে একটা ভাইরাল ফিভার, ডেঞ্জারাস ফিভার। এটা পুরো সিনসিয়ারভাবে আপনাদের ট্রিটমেন্ট করাতে হবে। তাহলে আমরা অ্যাকিউট কেস নিয়ে একটা আলোচনা আজকে সকালে একটা দিলাম, আমার একটা অ্যাকিউট কেস নিয়ে আলোচনা করলাম। এবার আমি আমার আজকে একটা অ্যাকিউট কেস দিলাম, কি বললাম আর একবার বলি। পেশেন্ট আসলো, কিছু সিমটম পেলাম না, জলপিপাসা নর্মাল, 4 থেকে 104-এর উপরে জ্বর চলছে, 102 জ্বর চলছে, আর পেশেন্ট বেশি কথা বলছে, এইটুখানি শুধু পেলাম। আমি একটা ওষুধ সিলেকশন দিলাম, আশা করি পেশেন্ট একদম সারবেই, গ্যারান্টি সারবে। কিন্তু পেশেন্টটা এত ঘ্যান করছিল, তার জন্য দেওয়া গেল না। আর একটা কথা, আমরা যে মেডিসিন, জ্বরের যে মেডিসিন নিয়ে, বা আমরা ঠান্ডা লাগা, কাশি, ওই রকম হয় না। কাশি জ্বর সবই একই সিমটম। যখন ওই একই, যদি আমরা একটা মেডিসিন ঠিক মতন পড়তে পারি, তাহলে যেরকম সিমটম আসুক ওই মেডিসিনটাই দেবো। আর আমরা এটা নিয়ে আমরা একটা গল্পে বসেছিলাম যে অ্যাকিউট কেসের নিয়ে আমরা যদি সেইগুলো স্টাডি করি, মোটামুটি আমরা অ্যাকিউট কেসে অনেক কভার করতে পারবো। আর আজকের আমি একটা পেশেন্টকে যে ওষুধ দিলাম, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা বলবেন কি দিলাম। আর এর আগের দিন যে মামসের ক্ষেত্রে ব্লেডোনা দিয়েছি, ব্লেডোনা যারা বলছেন তাদের ওষুধ মেডিসিন সঠিক হয়েছে। আর আমি হোর্সনেসটা, যদি আপনারা, আমার মোবাইলটার সিস্টেম নেই তো, হোর্সনেসটা আমি কীভাবে বার করলাম রেপার্টরিতে, যদি আপনারা দেখতে চান তাহলে আমি দেখাতে পারি, কিন্তু এই ভিডিওটা আমাকে কেটে দিতে হবে, কারণ আমার সিস্টেম নেই, ঘোরানোর সিস্টেমটা নেই। যদি আপনারা যদি আপনার রেপার্টরি দেখে যদি আপনাদের কিছু যদি উন্নতি হয়, তাহলে আমি আপনাদের রেপার্টরিটা দেখিয়ে দিতে পারি, দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দিলাম। তাহলে আপনাদের আমি কিভাবে হোর্সনেসটা আমি কিভাবে রেপার্টরি দেখে আমি নিজেকে ওষুধ সিলেকশন করলাম, আর আজকে ভালো আছি। যা অবস্থা ছিল, হসপিটালাইজ করার মতনই অবস্থা ছিল, কিন্তু আমি এখন ভালো আছি। তাহলে আমি এটা কেটে দিচ্ছি। হোর্সনেসটা আমি রেপার্টরি কীভাবে বের করে নিলাম আপনাদের সামনে শেয়ার করছি। রাখলাম বন্ধুরা।